আমরা যদি ফর্মুলাস ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে কি ডাটা দরজাটা আটকে দেন মেম। হ্যাঁ, অ্যালাউ ডাটা ট্যাবের ভিতরে আমরা পুরো সেলটাকে এভাবে সিলেক্ট করব, রাইট? তারপর ডাটা ট্যাবের ভিতরে যাব, তারপরে ডাটা টুলসে এই রিবনে গিয়ে ডাটা ভ্যালিডেশন নামে একটা কি পাবো, একটা রেঞ্জ পাবো। হ্যাঁ, সেখানে কি দিব, এটাকে বলা হয় যে ডাটা ভ্যালিডেশন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাকে বলা হয় পপ আপ বক্স। পপ আপ বক্স মানে কি, যে আপনি কোনো একটা কাজ করলেন, তারপরে কিছু এরর মেসেজ দেওয়া আর কি, সফটওয়্যার থেকে কিছু এরর মেসেজ দেওয়া। তাহলে সেখানে হচ্ছে আমার কি দিব, হোল নাম্বার, এখানে বিটুইন, আর মিনিমাম 1, ম্যাক্সিমাম 44। ওকে, আচ্ছা, তো দিলাম। দেওয়ার পরে এবার আমি নিজে নিজে একটু ট্রাই করব যে আমার এখানে কত হচ্ছে দেখেন তো শীট অনুযায়ী। হ্যাঁ, 30। হ্যাঁ, আপনাকে কয়েকদিন ক্লাসে দেখা যায় না কেন জানো? 30। হ্যাঁ, আচ্ছা, তো পাইলাম 30 দেওয়ার পরে যা আসার আসলো। এরপরে আমাদেরকে বলছে কি করতে, যোগ করতে, যোগ, সবগুলো সংখ্যার যোগ করতে। সাম, এভারেজ ফাংশন, কাউন্ট ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। এটা যদি আপনি নাও বুঝেন যে কোন ফাংশন দিয়ে কি করব, এখানে তারা বলেই দিছে, সাম ইউজ করো, এভারেজ ইউজ করো, কাউন্ট ইউজ করো, ম্যাক্স ইউজ করো, মিন ইউজ করো। আর এভারেজের ক্ষেত্রে বলছে কি যে 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, ঠিক আছে, কাউন্ট মানে করতে হবে। তাহলে 2 ডেসিমাল প্লেস কিভাবে আনবো আমরা, এই যে এটাতে কে জানি এরকম করে, যার জন্য সব উল্টাপাল্টা হয়ে যায়। এই ট্যাবস এন্ড রিবনস কে জানি সরায় ফেলে, প্রত্যেকবার এই জিনিসটা হয়। আর মেজাজটা গরম লাগে না? আচ্ছা, তো 2 ডেসিমাল প্লেসে যাওয়ার জন্য আমরা হোমে যাব। হোমে গিয়ে হ্যাঁ, আমরা এখানে যাব, গিয়ে এই যে সাইনগুলো আছে এই সাইনগুলোতে দিব। এটাকে বলা হয় ফরম্যাটিং। হ্যাঁ, সেল ফরম্যাটিং। যে কোনো একটা সেলে যদি ফরম্যাটিং করতে চান তখন আপনাকে সেল ফরম্যাটিং বলা হয়। এটা দিলে বাড়বে, কমবে, আর এটা দিলে বাড়বে। তো আমাদের 2 ডেসিমাল বলছে, আমরা এই জন্য 2 ডেসিমালই রাখলাম, ঠিক আছে। এরপরে যেটা হয়েছে যে এখানে আমাদের এখানে এইটা বলছে যে 6 নাম্বারটা হচ্ছে কি, এইজ ক্যাটাগরি তৈরি করার জন্য তোমাকে এই ইফ ফাংশনটা ইউজ করতে হবে, তাই না? তারা একটা রেঞ্জ বলে দিছে। দেখবেন যে যখন যত সংখ্যক কন্ডিশন থাকবে, প্রত্যেকটা এক একটা কন্ডিশন। হ্যাঁ, 1 থেকে 12 একটা কন্ডিশন, 18 থেকে 25 আরেকটা কন্ডিশন, 26 থেকে 44 আরেকটা কন্ডিশন। তো সেই অনুযায়ী আমরা আমাদের এখানে লিখছি যে 1 থেকে 12 নিচে হলে চিনলেন, 25-এর নিচে হলে ইয়াত। বাট আমাদের এটা এখনো প্রপার এইজ ভ্যালিডেশন হয় নাই, এখানে কিছু এরর আছে, ঠিক আছে, প্রপার এইজ ভ্যালিডেশন হয় নাই। তো ভিলুকআপ করতে বসে আমি এখানে ভিলুকআপ করছি কে এবং এল সেলে। এই যে কে এবং এল সেলে ভিলুকআপ করছি। ভিলুকআপের ক্ষেত্রে ভিলুকআপ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, কারণ এই ভিলুকআপটা প্রত্যেকটা শীটের সাথেই আছে, প্রত্যেকটা শীটের সাথেই এই ভিলুকআপ আছে। সো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের শুধুমাত্র ভিলুকআপটা শিখতে হবে খুব ভালো করে। মানে আমি দেখেন এখানে 2 বার করছি বোঝানোর জন্য, আপনি দরকার হয় 5 বার করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এক্সেলের এক একটা শীট আমি করে দেওয়ার পরে, ক্লাসে প্র্যাকটিস করার পরে, বাসায় গিয়ে অ্যাটলিস্ট 3-4 বার যদি প্র্যাকটিস না করেন তবে যা পড়াইছি সব ভুলে যাবেন।
সব ভুলে যাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটাই কমপক্ষে 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। আর না প্র্যাকটিস করলে আপনারা ভুক্তভোগী হবেন অ্যাসেসমেন্টের দিন, আমার কিছু নাই। ওকে, তারপরে যেটা হচ্ছে যে আমাকে বলছে যে এখানে একটা ড্রপ ডাউন চিনিয়ে দিছে, এই জন্য নামের সবকিছু আমাকে এখানে বলেও দিছে যে প্রত্যেকটা নেম আনো এবং নেমের করসপন্ডিং এজ ক্যাটাগরিগুলো নিয়ে আসো। তো নেমগুলো আনার বুদ্ধি কি, আমার ফর্মুলাতে লেখা আছে যে ডাটা ট্যাবের ভিতরে ডাটা টুলসে যাব, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসবে, সেখানে অ্যালাউ ফিল্ড লিখে দিব লিস্ট, আর এই যে ডাটা টুলসে গেলাম, ডাটা ট্যাবে গেলাম, সেখান থেকে ডাটা টুলস নামক রিবনে গেলাম, সেখানে ডাটা ভ্যালিডেশন অপশানে গেলাম, যাওয়ার পরে অ্যালাউ ফিল্ডে লিস্ট আর সোর্স ফিল্ডে আমরা নাম এভাবে লিখতেও পারি, আলী, রিয়াদ, কমা কমা দিয়ে। হ্যাঁ, বাট সেটা ডাইনামিক হলো না, কারণ এখানে তো অন্য নামও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, নামের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো চিনিয়ে দিলাম, আর তার করসপন্ডিং এজ ক্যাটাগরি, অর্থাৎ এখানে যা লেখা আছে সেটাই আমাকে এখানে আনতে হবে। তো সেটার জন্য আমরা কি করছি, আমরা একটা, ওরা বলেই দিছে আপনি ভিলুকআপ, আপনি ভুলে গেছেন কোন ফাংশন ইউজ করতে হয়, আপনি এখান থেকে পড়েই বুঝতে পারবেন যে আমি ভিলুকআপ ফাংশনটা ইউজ করব। সেক্ষেত্রে আপনার কমন হচ্ছে কোনো সূত্র মুখস্থ করবেন না, জাস্ট মনে রাখবেন ভিলুকআপ, লুকআপ ভ্যালু। আমি অলওয়েজ বলছি যে লুকআপ ভ্যালু কি, নামগুলা, নাম না, পাশের সেল, পাশের সেল। আর টেবিল অ্যারে কি, কোন টেবিল থেকে আপনি দেখবেন, আপনাকে বুঝতে হবে কোন টেবিল থেকে দেখব, এই টেবিলটা ছাড়া আর কোনো টেবিল আছে আমার সামনে, নাই, তাহলে এই টেবিল থেকে দেখব, তারপরে লক করে দিব F5, ফাংশনাল কি F5, ও সরি 4, হ্যাঁ, এবার কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, এটা কত নাম্বার কলামে আছে, এই যে টেবিল B3 থেকে I9, তার মানে কোন টেবিলটাকে রিপ্রেজেন্ট করছে, এইটা। ঠিক আছে, তাহলে 1 2 এবং রেড কালার করে দিছে আপনার বোঝার সুবিধার্থে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কলাম। যদি বলতো এভারেজ বের করো তাহলে কত হতো, 1 2 3 4। ঠিক আছে, তো এইভাবে আপনার 4 বা 8 যেই কলাম বলে আপনি সেই কলাম দেন এবং ট্রু অথবা 0 বা 1 যে কোনো একটা দিয়ে দেন। ঠিক আছে, সেম প্রসেস এখানেও। তো আমরা এই জিনিসটা করার চেষ্টা করব। ওকে, নেক্সট হচ্ছে কি, আমাকে বলছে যে এই যে তুমি এই যার কলাম আনলা তার ক্ষেত্রে নেম, কোন কোন ফিল্ড নিয়ে আপনি চার্ট তৈরি করবেন সেটাও এখানে হিন্টস বলা থাকে, আপনারা এগুলো পড়েন না। ঠিক আছে, যে ডিসপ্লে দ্য এজ ফিল্ড এগেইনস্ট দ্য নেম ফিল্ড। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব, তাহলে আপনাকে করতে হবে কি, যে আপনার এখানে এই হচ্ছে, আপনার ধরেন এই চারটা নাই, সেক্ষেত্রে আপনাকে ছোট্ট করে কি করতে হবে, যে প্রথমত আমার নাম এবং এই ফিল্ডটা আমরা ধরবো, সিলেক্ট করব, করে তারপরে ইনসার্ট চার্ট, যে চার্ট বলে আমাকে বলছে 2D বার কলাম চার্ট, ক্লাস্টার চার্ট, তো আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই হ্যাঁ, এই যার ক্যাটাগরি, এটার উপর তো চার্ট হওয়া পসিবল না, চার্ট নিউমেরিক সংখ্যা ছাড়া হয় না সাধারণত। তারপরে যদি আপনাকে বলে এটা ধরলেন আর কন্ট্রোলে ক্লিক করে এটা ধরলেন, তারপর দেখি কি হয়, চার্ট কি হবে, দেখি কি হয়, আসবে না তো, নিউমেরিক ভ্যালু ছাড়া কখনো চার্ট হয় না, ওই ধরনের বোকা প্রশ্ন করবেও না। এই যার এইজ ক্যাটাগরি,
আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয়, এইজ আর এইজ ক্যাটাগরি কার উপর ডিপেন্ড করে করবেন? চিলড্রেন এটা, হ্যাঁ, এই এইজ অলওয়েজ এই পাশে থাকতে হবে। আপনি যাকে নিয়ে করবেন নিউমেরিক সংখ্যাটা যার উপর বেস করে করবেন সে থাকবে হচ্ছে পাশাপাশি না, বাম পাশে, আর নিউমেরিক সংখ্যা যেটা হবে হচ্ছে বাম পাশে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বা আলাদা করে একটা চার্ট করে নেবেন, এখানে একটা চার্ট করে নেবেন, হেল্পার টেবিল বলা হয়। একটু কয়দিন পরে আমরা হেল্পার টেবিল করে করব, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা গেল। এরপরে নিচে আরেকটু জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাকে এই পুরা জিনিসটা কি করতে হবে? পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। শিট, নট ওয়ার্ক বুক। ওয়ার্ক বুক কোনটা? পুরাটাই হচ্ছে ওয়ার্ক বুক, আর এইটা হচ্ছে শিট। পার্টিকুলার কয়েকটা শিট হতে পারে, ঠিক আছে? আপনাকে বলছে ওয়ার্কশিট করতে, তার মানে আপনাকে এই শিটের কথাটাই বলতেছে। তাহলে এই শিটকে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, প্রোটেক্ট শিট দিলেন। দেওয়ার পরে এখানে যে নিজের মন মতো পাসওয়ার্ড না, এখানে যে পাসওয়ার্ডটা বলা আছে সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। 1 2 3 4 5 6 মনে হয় বলা আছে। ওকে দিলেন, আবার 1 2 3 4 5 6 দিলেন, শিটটা লক হয়ে গেল। দেওয়ার পরে আপনাকে অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। তারপরে কেটে দিলেন। এখন দেখেন এখানে কোন ফরম্যাটে ডাটা সেভ হয়েছে, job2.xlxx, অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে আপনাকে যে বলছে যে .csv এক্সটেনশনে সেভ করো, ডট, এই দুটাতে এখনো হয় নাই, রাইট? পিডিএফ আকারেও কিন্তু সেভ করতে বলছে, 3টা ফরম্যাটে সেভ করতে বলছে, তো মাত্র একটা ফরম্যাট হয়েছে। আরো 2টা ফরম্যাট কিভাবে সেভ করবেন সেটা হচ্ছে যে ওই ফাইলটা ওপেন করেন, ফাইল, সেভ অ্যাজ, এক্সেল তো হলোই, এবার সিএসবি, ডট সিএসবি, এই, ঠিক আছে? তারপরে সেভ করে দিলেন, ওকে, ওকে দিলেন, ওকে। তাহলে দেখি, আসেন, যখন সিএসবি আকারে সেভ করবেন দেখছেন এখানে কি লেখা আছে? ডট সিএসবি। আপনি যেই ফাইলটার উপর করছিলেন আগে, যে এক্সেল ফাইলের উপর করছিলেন, সেটা কিন্তু গায়েব হয়ে যায়। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি আপনার পুরো কাজটা শেষ করার পরে অবশ্যই একটা সেভ দিয়ে নেবেন। তারপরে ফাইল, সেভ অ্যাজ সিএসবি করবেন, ফাইল সেভ অ্যাজ সিএসবি করবেন। সিএসবি অনেকগুলো আছে, কোনটা করব? যে কোনো একটা সিএসবি করবেন, তবে ম্যাকিনটোশটাই ইউজ করা ভালো, ঠিক আছে? ম্যাকিনটোশ। তার সিএসবি সেভ করে দিলেন। যখনই আপনি সেভ করবেন তখন কিন্তু আপনার আলাদা করে একটা আগের ফাইলের উপরে এটা ওভাররাইট হয়ে যায়। এখানে কিন্তু আগের ফাইলের উপর কি হয়ে যায়? ওভাররাইট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে করবেন। আগে এক্সেলটা মানে পুরো কাজটা শেষ করে একটা সেভ দিয়ে নেবেন, তারপরে না হলে কিন্তু যতটুকু সেভ করছেন অতটুকু পর্যন্ত সেভ থাকবে, বাকি যে এক্সট্রা কিছু করছেন এগুলো আর সেভ থাকবে না। সিএসবি ফরম্যাটে গেলে মানে আলাদা একটা ফাইল জেনারেট হয়, আগের ফাইলটা গায়েব হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানতা বশত অবলম্বন করবেন। আর এটা হচ্ছে পিডিএফ। তো ফাইল আপনি যদি সেভ অ্যাজ পিডিএফ দেন, আগের মতোই আমরা যেভাবে আগে পিডিএফ দিছি সেভাবে পিডিএফ আমরা দিতে পারি, সেভ দিলাম। বাট কাহিনী হচ্ছে ভিলুকআপ আর চার্ট গেছে আরেক পেজে চলে গেছে, রাইট? হ্যাঁ, এটা কোনো মানে খারাপ কিছু না, বাট জিনিসটা হচ্ছে এটাকে মানে ভালো লাগে না আর কি, বুঝতে পারছেন? জিনিসটা কি চলে গেছে, আরেক পেজে চলে গেছে। তো এক পেজে আনার উপায় কি? পুরা জিনিসটাকে এক পেজে আনার উপায় হচ্ছে ভিউতে যাবেন,
পেজ ব্রেক প্রিভিউ দেখবেন, দেখবেন এখানে এই যে 2টা পেজে গেছে, দেখছেন তাই না? 2টা পেজে গেছে না? ইনসার্ট কি হলো? ও আচ্ছা, ওয়ার্কশিট আবার প্রোটেক্ট করা। ওকে, তো আমরা কি করছি, ইনসার্ট একটা পিকচার এটা দিয়ে দিচ্ছি, দেখ এখানে থাকুক। এবার আমরা চাচ্ছি যে ভিউতে যাই, ভিউতে গিয়ে পেজ ব্রেক প্রিভিউ, এই যে দেখেন পেজ 2 আর নিশ্চয়ই এখানে পেজ 1 আছে, রাইট? এখন আমরা কি করব, এই যে এটাকে আস্তে রূপে এখানে নিয়ে আসবো, পেজ 1-এ নিয়ে আসবো। কি করলাম, একটা দাগ ছিল, এই যেটা দাগ ছিল না, এটাকে আস্তে রূপে এখানে নিয়ে আসছি, পেজ একটা পেজে আনছি। এবার সেভ দেই। এবার যখন ফাইল সেভ অ্যাজ পিডিএফ করব, জি ওকে, কি হলো দেখি কি হয়। না, আগেরটাই তো রয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এবার দেখি ফাইল, আর কই গেলাম, হ্যাঁ ফাইল সেভ। এটা জাস্ট আপনাদেরকে আমি শিখালাম এই কারণেই যে আপনারা বিভিন্ন সময় এক্সেলের কাজ করবেন, তখন সেভ করতে গিয়ে ঝামেলায় পড়বেন, এই জন্য দেখা নিলাম যে এক্সেলে পুরো জিনিসটাকে কি করলাম, এই যে এক পেজে নিয়ে আসলাম। এখন আপনি সুন্দর মতো প্রিন্ট করে দিতে পারবেন, ঠিক আছে? পেজ ব্রেক প্রিভিউ এটাকে বলা হয়, পেজ ব্রেক প্রিভিউ। আপনাদের এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আপনারা তো প্রশ্ন করার প্রয়োজনীয়তা বোধ করেন না। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার মেন কাহিনীটা বলি। এই পুরা শিটে তেমন কিছুই নাই অ্যাকচুয়ালি, এই পুরা শিটে তেমন কিছুই নাই, আছে খালি এই জায়গায় একটা প্যাচ, ঠিক আছে? দেখেন আমার এখানে 1 থেকে 12 বলছে, 1 থেকে 12 বলছে, হ্যাঁ 13 থেকে 17 কি করে দিছে, গায়েব করে দিছে। 18 থেকে 25 বলছে, 26 থেকে 44 বলছে, রাইট? তাহলে ঝামেলাটা হচ্ছে যে এইখানে অ্যাসেসররা এসে আপনাকে বলবে যে তাহলে আপনি যা সূত্র লিখছেন সেই মতে 12 থেকে নিচে বা 12 সমান হলে চিলড্রেন দেবে, 25-এর নিচে বা তার মানে 12 থেকে 25-এর মধ্যে যারা থাকবে তাদেরকে ইয়ত দেবে, আর 25 থেকে 44 পর্যন্ত যে রেঞ্জ আছে তার জন্য অ্যাডাল্ট দিবে। কিন্তু 13 থেকে 17 যদি কারো এইজ হয় তখন কি হবে, দেখি 13 থেকে 17-এর মধ্যে কারো এইজ দিলে কি দেখায়, ইয়ত দেখায়। আমরা জানি যে, আমরা নর্মালি জানি যে 13 থেকে 17 কি ইয়তি, তাই না? তাদেরকে তো আর আপনি অ্যাডাল্ট বলতে পারেন না। 25-এর উপরে গেলে আমরা নিজেরা জানি, কিন্তু আপনি কি জানেন কি জানেন না সেটার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে আপনার স্পেসিফিকেশন শিটে কি দেওয়া আছে। এখানে 13 থেকে 17 এই এইজ রেঞ্জটার জন্য কোনো কিছুই বলা নাই, কিন্তু আপনার ফর্মুলা অনুযায়ী কি দেখাচ্ছে, ইয়ত দেখাচ্ছে। তার মানে এটা আপনার একটা ভুল, এর জন্য আপনাকে সে কম্পিটেন্ট নাও দিতে পারে, ঠিক আছে? 13 থেকে 17 এই রেঞ্জটার জন্য আপনার এই সূত্র মোতাবেক যেহেতু কি দেখাচ্ছে, ইয়ত দেখাচ্ছে, তার মানে আপনি এখানে ভুলভাল লিখছেন, ঠিক করে লিখেন নাই, এটাকে চেঞ্জ করতে হবে, এই সূত্রটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সূত্রটাতে কি হয়েছে, প্রথমে আমি এটা কি নিছি, ইফ কন্ডিশন নিছি, তাই না? ইফ নিছি, এটাকে কি বলে, এইটুকু অংশকে কি বলে, একটা কন্ডিশন, একটা কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি দিব, চিলড্রেন। যদি ট্রু না হয় সেক্ষেত্রে কোথায় যাব, আরেকটা আরেকটা কন্ডিশনে যাব, রাইট? বিষয়টা হচ্ছে একবারে এরকম, আপনাদেরকে যদি আমি বুঝাই,
একটা ওয়ার্ড ফাইল নেই, যারা সায়েন্স না ঠিক, যারা মানে টেকনিক্যাল সাইডে পড়াশোনা করেন আর কি, তাদের জন্য হচ্ছে এটা একটু সুবিধা হবে। আমরা টেকনিক্যাল সাইডে আমরা এরকম অনেক লজিক দাঁড় করাই। হ্যাঁ, দেখাই আপনাদেরকে। সরি, বসে বসে একটু আঁকি, আপনারা একটু দেখেন ঠান্ডায় জড়সড় হয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন দেখেন আমি আঁকি, আপনারা বসে বসে একটু দেখেন। হচ্ছে না। ফ্লোচার্টের নাম শুনছেন কখনো? ফ্লোচার্ট কেউ ইউজ করছেন কখনো? এসএসসি তে ছিল? আচ্ছা, তাহলে তো জানেনই। আচ্ছা, ওই লোক আমার একটা ফ্লোচার্ট এখানে আঁকা ছিল, কই যে রাখছি খুঁজে পেলাম না। দাঁড়ান একটু দেখে নেই। এটা দিয়ে আঁকি না, নর্মালি আঁকি, এত ঝামেলা করা দরকার নাই। এই একটা, আর এটারই আর একটা ভার্সন আঁকি। শীত লাগে? বন্ধ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, এসিটা বন্ধ করে দেন, এই যে রিমোট নিয়ে বন্ধ করে দেন। হ্যাঁ, নিলাম। তো এখানে কি দিব? যদি একটা ইফ কন্ডিশন দিব, রাইট? স্টার্ট দিলাম, এখানে আমরা দিব হচ্ছে ইফ, ধরেন আমরা এইজ ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে প্রথমে 12 না 11 দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি হচ্ছে, একটা ইফ কন্ডিশনে চেক করতেছি, রাইট? একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। কন্ডিশন দেয় হলো ডায়মন্ড বক্স দিয়ে। ডায়মন্ড কই? ডায়মন্ড এই যে। আচ্ছা, তো এখানে একটা ডায়মন্ড বক্স রাখলাম। ওকে, গুড। ওকে, অ্যাড টেক্সট দিলাম, দিয়ে বললাম যে ইফ এইজ যদি 11 বা কত 12 বুঝি না, 12-র উপরে বা তার সমান হয়, এইজ যদি, তার একটু ছোট করি তাহলে হবে। হ্যাঁ, ইফ এইজ যদি কি হয়, 12-র উপরে বা তার সমান হয়, 12-র উপরে বা তার সমান হয়, তাহলে কি প্রিন্ট করবে? চিলড্রেন, তাই তো? ওকে, তাহলে চিলড্রেনটাকে নিয়ে আসি। কি প্রিন্ট করবে? প্রিন্ট করার সাইন হচ্ছে আপনার এটা, ঠিক আছে? কি প্রিন্ট করবে বলেন? 12-র উপরে হলে চিলড্রেন, চিলড্রেন, তাহলে এটা, হ্যাঁ, তাহলে চিলড্রেন, চিলড্রেন। হ্যাঁ, আচ্ছা। আর যদি নর্মাল ইফ হতো, মানে একটা ইফ, তাহলে তার মানে কি, আরেকটা হচ্ছে যে যদি তা না হয় তাহলে অন্য কিছু একটা প্রিন্ট করে দিবে, তাই না? ইয়ত বা অ্যাডাল্ট প্রিন্ট করে দিবে। একটা ইফ, তার কন্ডিশন কয়টা? কন্ডিশন বলে দুইটা। একটা ইফের কন্ডিশন তো একটাই, আউটপুট হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে কি, আইদার চিলড্রেন অথবা ইয়ত বা অ্যাডাল্ট, যেটা আমরা যে পাস ফেলের ক্ষেত্রে করছি, রাইট? আইদার 33 এর উপরে হলে কি হয়, পাস, না হয় কি ফেল। এই তো, আর তো কিছু করি নাই। আচ্ছা, এখানে তা না, এখানে হচ্ছে কি,
যে তাহলে এইটুকু হচ্ছে আমার প্রথম ক্লাসে ছিল। এবার আজকের ক্লাসে যেটা হচ্ছে যে না, তোমার এইজ যদি 11 হয় তাহলে কি প্রিন্ট করবা? 11। তার মানে কোন কন্ডিশনে যাবে? ট্রু হলে। একটা হয় হচ্ছে কি ট্রু, আদারওয়াইজ কি হয়? ফলস, তাই না? ধরেন আপনি এখানে দিলেন এটা হচ্ছে ট্রু। ট্রু হলে যদি 12 হ্যাঁ সরি 12 নিচে যদি হয়, 12 নিচে যদি হয় বা তার সমান হয় তাহলে ট্রু হলে হবে চিলড্রেন। কিন্তু যদি 12 উপরে হয় তাহলে তার মানে কি এই কন্ডিশন কি ফলস? হ্যাঁ ফলস। তাহলে তখন কি প্রিন্ট করবে আরেকটা কিছু? না, প্রিন্ট করবে না। কি হয়? আরেকটা ইফে চলে যায়, তাই না? আরেকটা কিসে যায়? ইফে চলে যায়। ওই তুই আবার কই গেছিস? ট্রু। আচ্ছা, আরেকটা ইফে চলে যায়। সেই ইফটা কি? আচ্ছা, সেই ইফটা কি? ইফ এইচ যদি কত হয়? 25-এর নিচে বা তার সমান হয়, তখন আবার এরও দুইটা উইং থাকবে, রাইট? এর দুটো উইং কি হতে পারে? একটা ট্রু আর একটা ফলস, রাইট? ট্রু হলে আমরা বলতেছি যে এবার তুমি প্রিন্ট করো কি? ইয়ত। আদারওয়াইজ প্রিন্ট করো কি? অ্যাডাল্ট। কেন? আর কোনো কন্ডিশন নাই, আর কোনো কন্ডিশন নাই। আছে যদি বলতো যে 100-র নিচে যদি হয়, 44-এর উপরে বা 100-র নিচে হয়, তখন কি আসতো? আরেকটা ইফ আসতো। বুঝতে পারছি? না বুঝলে বলেন। কেন একটা ইফের ভিতরে আরেকটা ইফ লিখলাম এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? চিলড্রেনের কোনো দরকার নাই কেন? ওরকম তো হবে না। অ্যাসেসর আসে তো আপনার ফর্মুলাতে যে কোনো চেঞ্জ করে দেখতে পারে যে আপনার ফর্মুলা কি স্যাটিসফাইড করে কিনা, ঠিক আছে? সব কন্ডিশন স্যাটিসফাইড করে কিনা। একটা দিয়ে জিনিস দিয়ে তো শুরু করতে হবে, চিলড্রেন দিয়ে তো শুরু করতে হবে, তারপর শোনা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই ইফের পরে কেন আমরা একটা ইফের ভিতরে আরেকটা ইফ লিখলাম, এই কন্ডিশনটা কি আপনারা বুঝতে পারছেন? যে চিলড্রেন যদি 12-র নিচে হয় তাহলে কি হবে? চিলড্রেন। 12 বা তার নিচে যদি হয় তাহলে চিলড্রেন। কিন্তু যদি 12-র নিচে না হয় তাহলে আমরা ফলস হলেই আমরা আরেকটা ইফের ভিতরে ঢুকে যাব। এই যে আরেকটা ইফের ভিতরে আমরা ঢুকছি, ঢুকে এবার আমরা কন্ডিশন চেক করতেছি যে ঠিক আছে 25-এর উপরে কিনা। হ্যাঁ, 25-এর উপরে যদি হয় বা 25-এর নিচে যদি হয় তাহলে দিবে কি? ইয়ত। আর না হলে দিবে কি? অ্যাডাল্ট। তাহলে আমার আরেকটা আসবে। এখানে দুইটা হলো, কেন আরেকটা ইফে ঢুকলাম না? আর কোনো কন্ডিশন নাই, প্রয়োজন হয় নাই। তাই যদি প্রয়োজন হতো তাহলে কি হতো? ট্রু হলে এটা, আদারওয়াইজ আরেকটা ইফ ঢুকতো। বুঝতে পারছি? কারণ সামনেই আপনাদের মাল্টিপল ইফ, এখানে তো মাত্র দুইটা ইফ, সামনে আপনাদের 3টা বা 4টা বা 5টা ইফও প্রয়োজনীয়তা হতে পারে। তো আপনি যদি এটা না বুঝেন তাহলে ওগুলা বুঝবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাতেও তো আমাদের কাজ হচ্ছে না। হচ্ছে কি আমাদের কাজ? তাতেও হচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের কিছু ভ্যালু মিসিং আছে। যদি এরকম হতো যে মানে আমি যেটা বলতে চাচ্ছি, 13 থেকে 17 মিসিং আছে। ওকে, তাহলে 13 থেকে 17 যেমন ইয়ুথ না, এটা অ্যাডাল্ট, রাইট? ঠিক আছে। আচ্ছা, 13 থেকে 17 মিসিং আছে। যদি এরকম হতো আমাদের যে কন্ডিশনটা বর্তমানে আছে তার সাথে আমাদের ঝামেলাটা কোথায়? যে
এই ফর্মুলাটা আমার তখনই কাজ করতো যখন আমরা দেখতাম, একটু ছোট করে নি, না রে না, এখান থেকে ওকে, যখন আমরা দেখতাম যে আমার 1 থেকে 12, 13 থেকে 25, 13 থেকে 25 এবং 26 থেকে মানে 12, তার ইমিডিয়েট হাইয়েস্ট ভ্যালু কত? 13। তাহলে 13 থেকে 25, 25-এর ইমিডিয়েট হাইয়েস্ট ভ্যালু 26। তাহলে আপনার এই ফর্মুলা বা এই যে ফর্মুলাটা বর্তমানে লিখছেন, এটা একবারে হুবহু কাজ করতো। কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা সেভাবে আমাকে বলে দেয় নাই। তাহলে এখন আমার কথা হচ্ছে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা একটা তো শিখছি, আমরা অনেকগুলো ফাংশন শিখে ফেলছি না অলরেডি? হ্যাঁ, ম্যাক্স, মিন, এগুলো শিখছি না? আমাদের 2টা ফাংশন আছে, সেই ফাংশনগুলোর নাম হচ্ছে এন্ড ট্রু। ট্রু হলেই তো, হ্যাঁ, পজিশন ট্রু, হ্যাঁ, আদারওয়াইজ ফলস। ফলস হলেই তো অ্যাডাল্ট দিবেন, তাই না? ঠিক না? ঠিক আছে না? যদি 25-এর কি হয়, 25, হ্যাঁ, 25-এর নিচে, আমি তো তাই লিখছি। এই ঠিক আছে, আচ্ছা, বুঝলাম। ওকে, এবার দেখেন, এটা তো হলো। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যেটা হবে যে আমরা যদি এখানে বলি, হ্যাঁ, 12 একটা কন্ডিশন দিছি না, আমি যদি 2টা কন্ডিশন দিতে চাই যে C4 যদি 1-এর উপরে বা তার সমান হয় এবং C4 যদি 12-এর নিচে বা তার সমান হয়, তাহলে কি দিবেও? চিলড্রেন। এটা যদি দেই, দেখবেন কাজ করে না। কেন কাজ করে না? কারণ টু মেনি ফাংশন। মানে আমি বলতেছি যে 11-র উপরে বা তার সমান এবং 12-র নিচে বা তার সমান, এই 2টা ফাংশন যদি একসাথে কাজ করাইতে হয়, সেক্ষেত্রে আমাদের এন্ড নামে একটা ফাংশন ইউজ করতে হয়। আমাদের লজিক্যাল পড়ছেন কিনা জানি না, লজিক পড়ছেন কি? এন্ড আর অর গেট পড়ছেন? এন্ড এর কাজ কি? ধরেন 0 একটা ইনপুট দিছেন, 0 একটা ইনপুট দিছেন, হ্যাঁ, 2টা কন্ডিশন, 0 একটা 1 দিছেন, 1 দিছেন, 0 দিছেন, আবার 1 1 দিছেন, রাইট? এন্ড আপনাকে যা ভ্যালু দিবে, 0 0-তে কি দিবে? 0, 0 1-এ কি দিবে? 0, 1 0-তেও দিবে কি? 0, 1 1-এ দিবে 1। এন্ড হচ্ছে 2টা কন্ডিশনই ফুলফিল হতে হবে। মানে ধরেন একটা বাটন চাপতেছেন, 2টা সুইচ আছে আপনার সামনে, এই একটা সুইচ আর এসির একটা সুইচ দেন। এবার 2টা সুইচের একটা সুইচ, প্রথমটা বোঝাচ্ছে যে 2টা সুইচের একটা এই আর একটা এই, তাহলে বাতি জ্বলবে না? জ্বলবে না, বাতি জ্বলবে না। এবার বুঝাইতেছে এই সুইচটা অন আছে, এই সুইচটা অফ আছে, তাহলে কি বাতি জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে না। এবার বুঝাচ্ছে যে 2টা সুইচই অফ আছে, তা তো এমনি বাতি জ্বলবে না, রাইট? প্রথমে 0 0 মানে 2টা সুইচই অফ, তার মানে কোনো বাতি জ্বলবে না। এবার একটাকে অন একটাকে অফ রাখলাম, বাতি জ্বলবে কিনা? না। আবার বলতেছি যে একটা সাদাটা অন কালোটা অফ, তাতেও কি বাতি জ্বলবে কিনা? না। এবার বলতেছি 2টাই অন, তাহলে কি বাতি জ্বলবে কিনা? বলবে জ্বলবে। দ্যাট ইজ কল এন্ড গেট।
এন্ড গেট বা এন্ড অপারেশন, ঠিক আছে। আর অর অপারেশন কি, এটা যদি হয় এন্ড এর আউটপুট, আর একটা হচ্ছে অর এর আউটপুট, ঠিক আছে। অর এন্ড একটা অপারেশন, অর একটা অপারেশন। অর অপারেশনে কি বলতেছে যে দুইটা সুইচই কি আছে, প্রথমে দুইটা সুইচই অফ আছে, সেক্ষেত্রে কি ঘটবে, জ্বলবে না, তাহলে 0, জ্বলবে না। এবার দুইটা সুইচের যে কোনো একটা সুইচ অন আছে, সেক্ষেত্রে বাতি জ্বলবে কিনা, অর বলে যে বাতি জ্বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে দুইটা সুইচের যে কোনো একটা সুইচ কি আছে, অন আছে, তাহলে বাতি জ্বলবে কি জ্বলবে না, জ্বলবে, ঠিক আছে। মানে সাদাটা অন আছে, কালাটা অফ আছে, তাহলে বাতি জ্বলবে কি না, জ্বলবে। এবার দুইটা সুইচই অন আছে, সেক্ষেত্রে কি হবে, দুইটা সুইচই অন আছে, সেক্ষেত্রে বাতি জ্বলবে, বুঝতে পারছেন। এই যে অপারেশনটা, এই অপারেশনটা আপনার এক্সেলের ক্ষেত্র কম, মানে একই, কি যে আমি এখানে সব কেটে দিলাম, আমি বললাম কি যে আমি লিখব যে C4 যদি 1-এর অধিক বা তার সমান হয়, তাহলে কি দিব, C4 1-এর অধিক বা তার সমান, অধিক কতটুকু পর্যন্ত, C4 যদি 12-র নিচে বা তার সমান হয়, দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে তখন কি দিব, চিলড্রেন, রাইট। এখন দুইটা কন্ডিশন লিখছি না, ও তো ভাববে যে টু মেনি আর্গুমেন্টস, একটু আগে দেখাইছে না। এখন বলবো যে এর আগে দিয়ে একটা এন্ড বসায় দিব, এন্ড, আগে দিছিলাম একটা কন্ডিশন, এখন আমি কি লিখবো, দুইটা কন্ডিশন, যে এইটা যদি 1-এর উপরে বা 12-র নিচে হয় তাহলে দিব কি, চিলড্রেন, ঠিক আছে। আদারওয়াইজ কি লিখছি, ইফ এন্ড C4 যদি, বলেন এবার, তাহলে কি C4 যদি, এবার কত আছে, 25 বললে হবে না, তার আগে কত আছে, 18, তারপরে কমা দিয়ে C4 যদি 25-এর নিচে হয় বা তার সমান হয়, সেক্ষেত্রে দেব হচ্ছে ইয়ত। কিন্তু যদি এরপরে আরেকটা আছে না কন্ডিশন, এটা লিখতে হবে, ইফ, হ্যাঁ লিখতে হবে, এন্ড এখনো কন্ডিশনের কিছু দেখেনি নাই, C4 যদি আপনার 26-এর উপরে বা তার সমান হয় এবং C4 যদি 44-এর নিচে বা তার সমান হয়, তাহলে দিবেন হচ্ছে অ্যাডাল্ট। তাহলে এখন কথা হচ্ছে যে যদি সেটা না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নট স্পেসিফিক, নট স্পেসিফিক, হ্যাঁ নট স্পেসিফিক মানে কি, যে এনএসসি আর কি, বা এনএ, নট অ্যাপ্লিকেবল। এবার আপনার যে কয়টা ইফ লিখছেন প্রত্যেকটা ইফকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। এবার যদি হয়, আপনি এটাকে দিলেন, তারপর সবাইকে দিয়ে দিলেন, এবার আপনি চেক করেন, দেখেন আগে 13-কে কি দিছিল, অ্যাডাল্ট, এখন 13-কে কি দিচ্ছে, নট, মানে স্পেসিফিক কিছু নাই, ঠিক আছে। যদি এর মধ্যে পড়ে যায়
এই কন্ডিশনের মধ্যে যে কোনো একটাতে পড়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি ধরেন এখানে 30 দিলেন, তার মানে কি কোথায় গিয়ে হিট করবে? এটাতে হিট করবে? কোথায় হিট করবে? এটাতে হিট করবে না, এখানে হিট করবে। আয়সা দেখবে যে হ্যাঁ 26-এর উপরে 44-এর নিচে, তাহলে অ্যাডাল্ট। ঠিক আছে, আবার আরেকটা ধরি 25 পেল, C5-এ কত পাইছে? 25। এখানে হিট করবে না, এখানে এখানে হিট করবে। দেখবে যে ওকে 18-র উপরে বাট 25-এর সমান, তাহলে ইয়ত। এবার 13-র ক্ষেত্রে কি ঘটবে? C6-এ কত পাইছে? 13, তাহলে এখানে হিট করবে? 1-এর অধিক বাট 12-র কম না, 1-এর অধিক ঠিক আছে, বাট 12-র কম বেশি, তাহলে একটা কন্ডিশন ফুলফিল হয়েছে বাট আরেকটা কন্ডিশন কি হয় নাই? ফুলফিল হয় নাই। সো এখানে ঢুকবে না। তারপর আবার এখানে আসবে 13-র না সরি 18-র, মানে 13 18-র বেশি কিনা? 25-এর কম বাট 18-র বেশি কিনা? না, তাহলে এখানেও হিট করবে না। এখানে আসবে 13 26-এর কম কিনা? না সরি 26-এর কম না, সরি 26-এর বেশি কিনা? 26-এর বেশি কিনা? না। 44-এর কম কিনা? 44-এর কম ঠিক আছে, বাট 26-এর বেশি না। সো এখানেও হিট করতে পারবে না। হিট করবে কোথায় গিয়ে? ওকে, তাহলে কি না লেখার দরকার হলে আমি লিখলাম? ওকে ওকে, তাহলে আমার নতুন ফর্মুলা হবে এইটা। ঠিক আছে, এখানে কোথায় ছিলাম? এইচ ক্যাটাগরি, রাইট? আমি এইচ ক্যাটাগরি এখানে লিখিনি। তাহলে এইচ ক্যাটাগরির জন্য আপনাদের সূত্রটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, যদি 1 থেকে 12-র মধ্যে হয় চিলড্রেন, 18 থেকে 25-এর মধ্যে হয় ইয়ত, 26 থেকে 44-এর মধ্যে হয় অ্যাডাল্ট, আদারওয়াইজ নট স্পেসিফিক। আচ্ছা, ওই যে আমি যেখান থেকে আসছি, আমি যদি এখান থেকে নেই, হ্যাঁ C4 দিবেন, আপনাদের ফার্স্টের সেল থেকেই দিবেন। এই যে নেন, দেন, দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার সূত্র। আচ্ছা, অর যদি হয় উল্টাটা হয়। অরে কি হয়? যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়েছে, তার মানে না, যে কোনো একটা কন্ডিশন অর যদি লিখতাম, এখানে এন না লিখে যদি অর লিখতাম, সেক্ষেত্রে কি হতো? তখন এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনই যদি ট্রু হতো, তাহলে আপনাকে কি প্রিন্ট করতো? চিলড্রেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, এই যে আপনার এখানে কি দরকার? 1 থেকে 12 দুইটার মধ্যেই তো দরকার। তখন আপনি কি দিবেন? এন। যদি বলতো যে না, যে কোনো একটা, সামনে দেখবেন, আপনারা সামনে দেখলে বুঝবেন, যে কোনো একটা কন্ডিশনের যে কোনো একটা যদি ফুলফিল হয়, তাহলেই তুমি ফেল দাও। বাংলা, ইংলিশ, সমাজ, 3টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টও যদি ফেল করে, তাইলেই ফেল। ঠিক আছে, তখন আমরা দিব হচ্ছে অর। কিন্তু বাংলা, ইংলিশ, ধর্ম সব সাবজেক্টে পাস করলে দেন পাস দাও, তাহলে কি এন। বুঝতে পারছেন? এই হ্যাঁ, এই জন্যই এনডিসি। কিসের গুণ? কিসের গুণ করবেন আপনি? আমি বলছি যে এমন একটা আছে যে এখানে আপনার একটা মার্কস দিছে, এরকম একদম রেজাল্ট শিটে গিয়ে দেখেন অনেকগুলো মার্কস বলে দিছে।
মার্কস, ম্যাথমেটিক্সের মার্কস, আইসিটির মার্কস, বাংলার মার্কস। এখন বলছে যে লেটার গ্রেডের ক্ষেত্রে এগুলার যে কোনো একটাতে যদি তুমি এফ পাও তাহলে ফেল দেখাবা, তখন কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, তখন কি দিবেন? এন্ড গেট কেন দিবেন? আপনাকে বলছে যে ম্যাথ, আইসিটি, বাংলা যে কোনো একটাতে যদি ফেল হয় তাহলে ফেল দিবেন, তখন কি দিবেন? অর। আর সবগুলোতে ফেল হলে ফেল দিবেন, তখন কি দিবেন? এন্ড। এন্ড মানে কি? সবগুলো সুইচই অন থাকতে হবে, তখনই বাতি জ্বলবে। আর অর কি? যে কোনো একটা সুইচও যদি অন থাকে তাহলে জ্বলবে, বাতি জ্বলবে। বুঝতে পারছেন? কন্ডিশন সেম। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন, এরপর আমরা এই যে রেজাল্ট শিটটাই দেখব। হ্যাঁ, আজকেই দেখব, সময় নাই। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা এখন যতটুকু করাইছি এটা প্র্যাকটিস করেন, আর তারপর আসেন। আসছেন তো আপনারা কি ক্লাসে মানে আরাম করতে আসেন? ভালো করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। এখন বসে বসে ক্লাস করেন। তাই লুচুর সাথে হাই বলে আসতেন, ওরে বলতেন যে তুমি আসো না কেন? লজ্জাও নাই, লজ্জাও নাই। ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করেন। কালকে তো করছেনই, আমি আগেই বলতেছি কালকে যেটা করছেন সেটা করার সরি, এই যে ফর্মুলাটা এখানে দিয়ে রাখছি, আপনারা প্র্যাকটিস করেন।